শুভ সকাল সবাইকে। আজ 23 জুলাই বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ভোটার তালিকার নিবিড় সংশোধনের ভিত নাগরিকপঞ্জি কাটেনি জটিলতা। বিদেশির নাম ছাড়তে 26-এর আগে আসামে ফের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ইঙ্গিত। 20 বছর পর পদক্ষেপ নির্বাচন কমিশনের। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কৃষকরাই আসামের অর্থনীতির মেরুদণ্ড বললেন মন্ত্রী কৌশিক রায়। অক্টোবর থেকে ন্যায্য মূল্যে নুন ডাল চিনি বিতরণের পরিকল্পনা। গাটের টাকায় প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বিজেপি বিধায়কদের। 2026-এ মিলবে না দলীয় তহবিল। রাজ্যের 29 লক্ষ বিঘা জমি বেদখল মুক্ত করা হবে বললেন মুখ্যমন্ত্রী। সদিয়ার বুড়াবাড়িতানে 9 কোটির প্রকল্প অনুমোদন। শান্তি ফিরছে মণিপুরে, ঘরে ফিরছেন বাস্তুচ্যুত মানুষ। ঢাকা স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা শতাধিক, সরকার বলছে 31। ছাত্র জনতার বিক্ষোভে অবরুদ্ধ ইউনূসের উপদেষ্টা ও প্রেস সচিব। বন্যা মোকাবিলায় বিশেষ এমটেক কোর্স চালু করল রাজ্য সরকার। 26 জুলাই হাইলাকান্দি আসছেন সাংসদ তথা আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। জোর প্রস্তুতি। এবং সর্বশেষ খবরটি হলো ইসাবিল চা বাগানে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 2টি বসতঘর, সর্বস্ব হারিয়ে পথে বসা পরিবার। এবারে শুনুন বিস্তারিত খবর। বিদেশির নাম ছাড়তে 26-এর আগে আসামে ফের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ইঙ্গিত। 20 বছর পর পদক্ষেপ নির্বাচন কমিশনের। বছর শেষে সাধারণভাবে ভোটার তালিকা সংশোধনের কাজে হাত নেয় নির্বাচন কমিশন। নতুন ভোটার তোলা, মৃতদের নাম ছাড়তে প্রতি বছর সংশোধন করা হয় ভোটার তালিকা। কিন্তু আসাম সহ 5 রাজ্যে ভোটার তালিকার এবার বিশেষ নিবিড় সংশোধনের কাজে হাত নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটমুখী বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ব্যাপক বিতর্কের মুখে পড়েছে। তবে 1 আগস্ট বিহারে ভোটার তালিকা প্রকাশের পর আসামেও শুরু হতে পারে নিবিড় সংশোধনের কাজ। কিন্তু বিহার আসামে পরিস্থিতির ফারাক বলে ভিন্ন হতে পারে প্রক্রিয়া। 1996 সালে আসামে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ হয়। ভোটার তালিকায় বিদেশির নাম থাকা নিয়ে অসমীয়া জাতীয়তাবাদী শিবিরের প্রবল আপত্তির জেরে তখনই ডি ভোটারের সৃষ্টি হয় আসামে। এরপর 2005 সালে আসাম তথা উত্তর পূর্বের 7 রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন হয়েছিল, সেটাই শেষ। গত 20 বছরে আসামে ভোটার তালিকার আর সেভাবে ঘরে ঘরে গিয়ে সংশোধনের প্রক্রিয়া চালানো হয়নি। তাই 26-এর বিধানসভা ভোটের আগে ফের নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রহর গুনছে রাজ্য। আসামের সঙ্গে পশ্চিমবঙ্গ, পুডুচেরি, তামিলনাড়ু, কেরলে বিধানসভা ভোট রয়েছে আগামী বছরের গোড়ায়। তাই একসঙ্গে ওই 5 রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ হাতে নিতে চলেছে নির্বাচন কমিশন। তবে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এখনও। রাজ্য নির্বাচন দপ্তর সূত্রে খবর, 1 আগস্ট বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে। এরপর পরিস্থিতি দেখে আসাম সহ 5 রাজ্যে ভোটার তালিকা নিবিড় সংশোধনের দিন তারিখ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। সাধারণত 1 জানুয়ারি তারিখকে ভিত্তি করে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয় আগস্ট মাসে। তারপর নভেম্বরের শেষে প্রকাশ পায় খসড়া ভোটার তালিকা। দাবি আপত্তির জন্য সময় থাকে পরবর্তী 1 মাস। ডিসেম্বরের শেষ অবধি সময় থাকে। তারপর জানুয়ারির প্রথম সপ্তাহে প্রকাশিত হয় সংশোধিত ভোটার তালিকা। সেই হিসেব মেনে এবারও জেলায় জেলায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসারদের। বিএলও সুপারভাইজার, মাস্টার ট্রেনার, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদেরও প্রশিক্ষণ হয়ে গেছে। তবে ভোটার তালিকার সামারি রিভিশন হবে না ইন্টেন্সিভ রিভিশন হবে, রাজ্য নির্বাচন দপ্তরে সেই নির্দেশ এখনও আসেনি নির্বাচন কমিশনের কাছ থেকে। কিন্তু ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়বদ্ধতা বলে রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। নির্বাচন কমিশনও বলেছে বিভিন্ন কারণে ভোটার তালিকার নিবিড় সংশোধনের প্রয়োজন রয়েছে। ব্যাপকভাবে নগরায়ন, অবাধ প্রব্রজন, যুব ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা, ভোটারের মৃত্যু হলেও না জানানো এবং বিদেশি নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার ফলে নিবিড় সংশোধনের প্রয়োজন। বিহারে বিরোধী দলগুলির আপত্তি সত্ত্বেও সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে গো অ্যাহেড দেওয়ার পর আসামে ভোটার তালিকার নিবিড় সংশোধনের প্রস্তুতি নিচ্ছে রাজ্য নির্বাচন দফতর।
কিন্তু বিহারে 22 জুলাই অবধি নির্দিষ্ট ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি 52.30 লক্ষ ভোটারকে। প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সেই তথ্য জানিয়েছে কমিশন। আসামেও এভাবে লক্ষ লক্ষ বেপাত্তা ভোটারের সন্ধান পাওয়া গেলে বিধানসভা ভোটের আগে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিহারের মতো ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম কর্তনের অভিযোগে উত্তপ্ত হতে পারে রাজ্য। কিন্তু বিহার মডেলে আসামেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কারণ বিহারে ভোটার তালিকার সংশোধনে প্রত্যেক ভোটারকে বিস্তৃত বিবরণের প্রপত্র জমা দিতে হচ্ছে। 11টি নথি বরাদ্দ করে দিয়েছে কমিশন। সেই তালিকায় রয়েছে ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণও। রাজ্যের বাইরে থেকে আগত ভোটারদের জন্য দেওয়া হয়েছে অতিরিক্ত ডিক্লারেশন ফর্ম, যেখানে ভারতে 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্ম হয়েছে কিনা সেটা জানাতে হবে তাদের। উল্লেখ্য, দেশে জন্মসূত্রে নাগরিকত্ব প্রমাণের ভিত্তিবর্ষ এটাই। তাই মোটামুটিভাবে নাগরিকত্বের ভিত্তিতেই ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে বিহারে। কিন্তু দেশে আসামই হচ্ছে একমাত্র রাজ্য যেখানে প্রত্যেক বাসিন্দার নাগরিকত্ব পরীক্ষা করে নাগরিকপঞ্জি কিংবা এনআরসি প্রস্তুত করা হয়েছে। তাছাড়া সারা দেশে 1951 সালকে ধরা হলেও আসামের ক্ষেত্রে বিদেশি শনাক্তের ভিত্তিবর্ষ হচ্ছে 1971 সালের 25 মার্চ। ফলে বিহারে যেসব নথির ভিত্তিতে ভোটারদের নাগরিকত্ব পরীক্ষা করা হচ্ছে, আসামে সেটা প্রযোজ্য হবে না। তাই সরকারি সূত্রে খবর হচ্ছে, আসামে যেহেতু নবায়িত নাগরিকপঞ্জি রয়েছে, তাই নাগরিকপঞ্জিকেই প্রামাণ্য নথি হিসেবে ধরতে নির্বাচন কমিশনকে প্রস্তাব দিচ্ছে রাজ্য নির্বাচন দফতর। এতে নথির ঝামেলা মিটে যাবে, কিন্তু সমস্যা রয়েছে সেখানেও। কারণ নাগরিকপঞ্জিকে চূড়ান্ত বলে আজ অবধি নোটিফিকেশন জারি করেনি ভারতের রেজিস্ট্রার জেনারেল। নামহীনদের নাগরিকত্ব যাচাই হয়নি বিদেশি ট্রাইব্যুনালে। ফলে ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে জটিলতা এখনও কাটেনি রাজ্যে। পরবর্তী খবর, ইসাবিল চা বাগানে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 2টি বসতঘর, সর্বস্ব হারিয়ে পথে বসা পরিবার। বৃষ্টি ভেজা রাতের নীরবতাকে ছিন্ন করে হঠাৎই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। মুহূর্তেই ছাই হয়ে যায় 2টি ঘর। বৃষ্টির জল নিভাতে পারেনি সেই আগুন। এক রাতেই নিঃস্ব হলো ইসাবিল চা বাগানের এক দরিদ্র পরিবার। স্বপ্নভঙ্গে ছাই হলো এক দরিদ্র পরিবারের, শুধু বাঁচল প্রাণ। ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার রাতে প্রবল বৃষ্টির মধ্যে। করুণ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বাজারিছড়া থানার অন্তর্গত ইসাবিল চা বাগানের পুটিখাল নতুন লাইনে। ভয়াবহ ওই আগুনে গৃহস্থ অর্জুন পাশির 2টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্র, স্বর্ণালঙ্কার, নগদ অর্থ এবং একটি যাত্রীবাহী অটোরিকশাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার বিবরণে গৃহকর্তা অর্জুন পাশি জানান, রাত আনুমানিক 12:30টার দিকে পরিবারের সকলেই ঘুমিয়েছিলেন। হঠাৎ পাশের লোকজনের চিৎকারে ঘুম ভেঙে তাদের ঘরে আগুন লাগার খবর জানতে পারেন। মুহূর্তের মধ্যে ছোট ছোট সন্তানদের নিয়ে কোনো মতে ঘর থেকে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। তখনই দেখতে পান রান্নাঘর সম্পূর্ণ আগুনে জ্বলছে। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভাতে উদ্যোগী হন এবং বাজারিছড়া থানা সহ পাতারকান্দি অগ্নি নির্বাপন কেন্দ্রে খবর দেওয়া হয়। তবে ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন ছড়িয়ে পড়ে মূল বসতঘরে। রান্না করে রাখা গ্যাস সিলিন্ডার লিক করে আগুন আরও তীব্র হয়ে ওঠে, যা আগুন নিয়ন্ত্রণে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। অবশেষে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। গৃহকর্তা জানান, আগুনে তার প্রায় 25 লক্ষাধিক টাকার সম্পত্তি ছাই হয়ে গেছে। পরবর্তী খবর, কৃষকরাই আসামের অর্থনীতির মেরুদণ্ড বললেন মন্ত্রী কৌশিক। অক্টোবর থেকে ন্যায্য মূল্যে নুন, ডাল, চিনি বিতরণের পরিকল্পনা। আসামের কৃষক ও সাধারণ মানুষের জন্য আরও কার্যকর, স্বচ্ছ ও দ্রুত পরিষেবা নিশ্চিত করতে রাজ্যের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায় মঙ্গলবার গুয়াহাটিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এক নতুন দিগন্তের সূচনা করলেন। খারিফ মৌসুমের ধান ক্রয় ও আসন্ন অক্টোবর থেকে ন্যায্য মূল্যে নুন, ডাল, চিনি বিতরণের রূপরেখা তৈরি করে তিনি জানিয়ে দিলেন, আসামের কৃষি ও খাদ্য নিরাপত্তা এখন নতুন গতিতে চলবে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য সচিব বিশ্বরঞ্জন সামাল, এফসিআর জেনারেল ম্যানেজার রজত শর্মা, সচিব অনুমাদত্ত বড়ুয়া, আসাম ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই কর্পোরেশনের ম্যানেজার দিগন্ত দাস সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সবার শুরুতেই মন্ত্রী কৌশিক রায় তার স্পষ্ট বক্তব্যে জানান, আমাদের লক্ষ্য দ্বিমুখী, আর সে দুটি হচ্ছে কৃষকের রক্তগামে ফলানো ধান দ্রুত ও ন্যায্য মূল্যে কিনে নেওয়া এবং আসামের প্রতিটি পরিবারের কাছে সুলভ ও মানসম্মত নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া।
আমাদের জনবন্টন ব্যবস্থা আরও স্মার্ট, আরও স্বচ্ছ এবং জনবান্ধব হতে হবে, এটাই আমাদের দায়িত্ব। চলতি খারিফ বিপণন মৌসুমে প্রথম ফসলের ধান ক্রয়ের অগ্রগতি হচ্ছে দেখে বাকি দ্বিতীয় ফসলের ধানও দ্রুত কেনার নির্দেশ দেন তিনি। কৃষকদের সময়মতো মূল্য পরিশোধের উপর জোর দিয়ে মন্ত্রী বলেন, কৃষকরাই আসামের অর্থনীতির মেরুদণ্ড এবং তাদের পাশে দাঁড়ানো সরকারের অগ্রাধিকার। এরপর আলোচনায় আসে স্মার্ট পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের বিষয়টি। মন্ত্রী জানান, ডিজিটাল রেকর্ড ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়িয়ে রেশন দোকানগুলোর অভিজ্ঞতা বদলে দেওয়া হবে। পাশাপাশি তিনি অক্টোবর থেকে রেশন কার্ডধারীদের জন্য ন্যায্য মূল্যে নুন, ডাল ও চিনি সরবরাহ করার ঘোষণা করেন। তিনি বলেন, মানুষের দৈনন্দিন সংগ্রামকে আমরা অনুভব করি। এই পদক্ষেপের মাধ্যমে আমরা শুধু তাদের বোঝা হালকা করব না, বরং প্রতিটি ঘরের পুষ্টি নিরাপত্তা জোরদার করব। পরবর্তী খবর, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মণিপুর। ঘরে ফিরতে শুরু করেছেন গৃহহীন মানুষরা। জাতিদাঙ্গায় বিধ্বস্ত মণিপুরে 2 বছরেরও অধিক কাল পর পশ্চিম ইম্ফল জেলার কাংচুক গ্রামের মৈতেই পরিবারগুলি তাদের ঘরে ফিরতে শুরু করেছে। রাজ্যের চলতি পুনর্বাসন প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই এরা ঘরে ফিরছেন। 2025 সালের মে মাস থেকে শুরু হওয়া কুকি এবং মৈতিদের মধ্যে দাঙ্গায় তাদের বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছিল। বহু মানুষের বাড়িঘর পুড়েছিল দাঙ্গার আগুনে। এই দাঙ্গায় প্রায় 60,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন। কেউ আশ্রয় নিয়েছিলেন আশ্রয় শিবিরে, কেউ প্রাণ বাঁচাতে চলে যান দূর দূরান্তের আত্মীয়ের বাড়ি। সম্প্রতি সরকার এইসব বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন দেওয়ার কথা ঘোষণা করেছিল। কাংচুপে মানুষ বাড়ি ফিরতে শুরু করলেও গ্রাম জুড়ে এখন শুধু হিংসা আর ধ্বংসের চিহ্ন। তবে তা স্মৃতি হিসাবে রেখে মানুষ এখন নতুন করে সব কিছু গড়ে তুলতে চান। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বাড়িঘর এবং প্রয়োজনীয় পরিকাঠামোগুলি পুনর্নির্মাণ চলছে জোর গতিতে। তবে সম্পূর্ণ পুনর্বাসনের জন্য কোনো সময়সীমা নির্ধারণ করা নেই। কাংপোকপি জেলার ফাইজাং গ্রামের 184 পরিবারের 896 জন মানুষ আশ্রয় শিবিরে অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছেন। তবে বর্তমানে অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। মৌলিক সরকারি সাহায্যের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে বাড়িঘর ছেড়ে আশ্রয় শিবিরে থাকা ওই মানুষগুলির কাছে অসহ্যকর হয়ে উঠেছে। কিছু মানুষ কর্মসংস্থান এবং শিক্ষার জন্য শিবির ছেড়ে অন্যত্র চলে গেছেন। অনেকেই রয়ে গেছেন কষ্টকর পরিস্থিতির মধ্যে। পরবর্তী খবর, আসামে বন্যা এবং নদী ভাঙ্গন মোকাবিলায় রাজ্য সরকার বন্যা ও জল সম্পদ ব্যবস্থাপনার বিশেষ এমটেক কোর্স চালু করেছে, জানিয়েছেন রাজ্যের জল সম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা। আইআইটি গুয়াহাটি এবং ফ্লাড অ্যান্ড রিভার ইরোশন ম্যানেজমেন্ট এজেন্সি অফ আসামের সঙ্গে সহযোগিতায় এই কোর্স চালু করা হয়েছে। আসামের প্রাকৃতিক প্রত্যাহ্বান মোকাবিলার লক্ষ্যে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে পেশাদার ও স্নাতক ইঞ্জিনিয়ারদের দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই পাঠ্যক্রম তৈরি করা হয়েছে। গেটস খরচড়া হাইব্রিড শিক্ষণ মডেল এই কোর্সকে সহজ করে তুলেছে। মন্ত্রী হাজারিকা বলেন, বৈজ্ঞানিকভাবে বন্যা মোকাবিলার জন্য এটা একটা উল্লেখযোগ্য পদক্ষেপ। বহনক্ষম এবং বৈজ্ঞানিক উপায়ে বন্যার ধ্বংসলীলা প্রতিরোধে আমাদের রাজ্যকে সবলীকরণ করতে আগামী 10 বছরে 200 ইঞ্জিনিয়ারকে দক্ষ করে তোলা হবে। পাশাপাশি সামগ্রীর দিক দিয়েও রাজ্যকে শক্তিশালী করে তোলা হবে। এই পাঠ্যক্রমে ভর্তির জন্য বর্তমানে পোর্টাল খোলা রয়েছে। আগ্রহী প্রার্থীরা বিভাগীয় চ্যানেলের মাধ্যমে আবেদন করতে পারেন। বাছাই হবে লিখিত পরীক্ষার ভিত্তিতে। এর জন্য বিভাগীয় কর্তৃপক্ষ সাক্ষাৎকারের আয়োজন করবেন। পরবর্তী খবর, ঢাকা স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা শতাধিক, সরকার বলছে 31। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ঢাকার মাইলস্টোন কলেজে বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা শতাধিক হলেও সরকারি হিসেবে দেখানো হচ্ছে 31। তবে উদ্ধার তৎপরতায় জড়িত সশস্ত্র বাহিনীর ইন্টেলিজেন্স সূত্র জানিয়েছে, মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যেতে পারে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আগামী 3 থেকে 7 দিনের মধ্যে এই ক্ষেত্র বিশেষে 1 মাসের মধ্যে এই প্রাণহানির শতাধিক হতে পারে। ওই সূত্রটি আরও জানায়, জেট বিমানটি ভবনের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। যেহেতু দুর্ঘটনার কবলে পড়া অধিকাংশই শিশু কিশোর, তাই তাদের প্রতিরোধ ক্ষমতা কম। সেই হিসেবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনায় শিশুদের ফ্লুইড লস এবং ইনফেকশনের ঝুঁকি বেশি থাকে, তাই এখনই মৃতের সংখ্যা বলা কঠিন। দুর্ঘটনার সময় ভবনটিতে 1.5 শতাধিক শিক্ষার্থী ক্লাসে ছিলেন। পাশাপাশি আশেপাশের এলাকায় অনেক সাধারণ মানুষ অবস্থান করছিলেন। বিধ্বস্ত হওয়ার পর যুদ্ধ বিমানের জ্বালানি ভর্তি ফুয়েল ট্যাঙ্ক থেকে
আগুন ছড়িয়ে পড়লে ভবনসহ পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এই ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছেন 150 শতাধিক, যাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক হাসপাতাল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।